নারীদের জন্য পিঙ্ক বাসের উদ্বোধন হচ্ছে আজ। ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে মিলবে সেবা, চালক, হেলপার ও নারী। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠি, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আশা প্রসিকিউশনের। ফ্যামিলি কার্ডে আত্মনির্ভরশীল নিম্ন আয়ের অনেক নারী। টানাটানির সংসারে ভূমিকা রাখছে চিকিৎসা ও বাজারের খরচে। খাল খনন আর কৃষক কার্ডে খুলছে সম্ভাবনার দুয়ার। একদিন খাইলে আরেকদিন খাইতে পারছি না, এখন এই টাকাটা পাই আমরা খাইতে পারি। জামাই যেই টাকা বেতন পাই টাকা তার আমরা রোয়া নাই, বুঝছেন, 8-9 জন মানুষ খাওয়াই না, টাকাটা পাইলে একটু উপকারও। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা সড়কে নামছে বিশেষ পিঙ্ক বাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হওয়া এই বাসের যাত্রী, চালক ও কন্ডাক্টর সবাই নারী। তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন হচ্ছে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে 10টি বাস। নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর 10 ও মিরপুর 12 থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আবদুল্লাপুর থেকে মতিঝিল সহ বিভিন্ন রুটে পাওয়া যাবে এই সেবা। গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও চলবে পিঙ্ক বাস। শুধু ঢাকা নয়, বগুড়া ও চট্টগ্রামেও নারী যাত্রীদের জন্য এই বিশেষ বাস চালু হচ্ছে। বিআরটিসির আশা, আলাদা এই বাস সেবা নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বাড়াবে। আমি 1 মাস 14 দিন ব্যাপী ট্রেনিং নেওয়ার পরে আমাদের বাসে দিছে। আমি বাস চালাইব খিলগাঁও তালতলা, মতিঝিল থেকে খিলগাঁও তালতলা হয়ে বাস চালাইব। আমরা যে সেবাটা দেব, যাত্রীদের সেবা, জনগণের সেবা করব। তো আমরা একজন সেবক হিসেবে আমরা চাই যে যাত্রীরা আরামে যাতায়াত করুক। আরও খবর জানবো, রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, নারীদের জন্য তো বিশেষ পিঙ্ক বাস সেটি চালু হচ্ছে আজকে। বাসগুলো কোন কোন রুটে চলবে এবং বিশেষ করে কি কি সুবিধা থাকছে? প্রথম বিষয় হচ্ছে রুটগুলো তো আপনি খবরেই বলে দিয়েছেন। এর বাইরে সুবিধাগুলোর ব্যাপারে একটু বলার জন্য মূলত বাসের ভেতরে চড়েছি। একটি বাসে চড়েছি যেটি কিনা সিট থেকে আসলে দেখাতে চাই, যেটি হচ্ছে সবসময় বিআরটিসি বাসের একটা খুব গড়পড়তা অভিযোগ থাকে যে বাসের সিটগুলো কেমন হবে, কিন্তু এই যে নারীদের জন্য আলাদা করে যে বাসগুলো বানানো হয়েছে সেই বাসের সিটগুলো বেশ আরামদায়ক করা হয়েছে। সাধারণত আমরা বিআরটিসি বাসগুলোতে যেমন শক্তপোক্ত সিট দেখি, সেরকম নয়, বরং নারীদের জন্য বেশ আলাদা করেই বেশ আরামদায়ক সিটের ব্যবস্থা করা হয়েছে। এবং যেই 2 তলা বিশিষ্ট যে বাসগুলো, এবং প্রত্যেকটি বাসেই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানগুলো মেরামত করা হয়েছে। প্রত্যেকটি ফ্যানই মেরামত করে বেশ নতুন চকচকে রং করা হয়েছে। এখন এগুলো তো আসলে রক্ষণাবেক্ষণের বিষয়। নতুন করে যখন ডিপো থেকে তারা মেরামত করে বের করেছেন, তখন তো স্বাভাবিকভাবেই বেশ রকমের যত্ন নিয়েই সেগুলো তৈরি করেছেন। এর বাইরে আমরা বাসের ভেতরে দেখছিলাম যে প্রত্যেকটি তলাতেই, অর্থাৎ নিচতলা এবং উপরতলা, আমরা যদি একটা বাসের উপরতলায় রয়েছি, দ্বিতীয় তলায়, সেখানে দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতেই বাসের ভাড়ার চার্ট দেওয়া রয়েছে এবং সরকারি যেই নির্ধারিত যেই ভাড়া, যে গন্তব্য থেকে যে গন্তব্যে, সেই ভাড়ার যে একটা তালিকা সেটি দেওয়া হয়েছে। যেমন এই বাসটি মিরপুর 12 থেকে মতিঝিল রুটের বাস। এখানে খুব স্পষ্ট করেই প্রত্যেকটি স্টপে যে কতটুকু দূরত্বে কত টাকা ভাড়া, সেই বিষয়গুলো যেমন রয়েছে। সব মিলিয়ে ঠিক ওইভাবে করেই বলা যায় যে গড়পড়তা বিআরটিসি বাস আমরা যেমনটি দেখে অভ্যস্ত সেরকমই আসলে বাস, তবে কিছু পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে নারীদের কথা মাথায় রেখে। যেহেতু চালকের সহকারী তারাও থাকবেন নারী। মূল যে বার্তাটি বিআরটিসি দিতে চাচ্ছে সেটি হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদেরকে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। অনেক ধন্যবাদ তাজুন। আমরা এবার চট্টগ্রামের খবরটাও জেনে আসতে চাই। সহকর্মী জুবাইর রিফাত রয়েছেন আমাদের সঙ্গে। রিফাত, চট্টগ্রামে কয়টি বাস দেওয়া হচ্ছে আর নতুন সার্ভিসের বিষয়ে যাত্রীরা কি বলছেন?
চট্টগ্রামে দুটি বাস দেওয়া হচ্ছে এবং সাধারণ যারা নারী যাত্রী রয়েছেন তাদের মধ্যে আসলে এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে এই বাসগুলোকে ঘিরে। স্বাভাবিকভাবেই আপনি নিশ্চয়ই জেনে থাকবেন চট্টগ্রাম যেহেতু একটি গার্মেন্টস অধ্যুষিত এলাকা এবং চট্টগ্রামের ইপিজেড কাস্টমস ইত্যাদি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে শহরের অভ্যন্তর থেকে একেবারে শহরের শেষ প্রান্তে গিয়ে এই যে পোশাক যে নারীদের অবদান সেই অবদানটুকু রাখতে আসলে স্বাভাবিকভাবেই এই যে যোগাযোগের ব্যবস্থায় যে ভোগান্তি সেটি একেবারে নারীদের নিত্য দিতেন। স্বাভাবিকভাবে সেই জায়গাটিতে যখন দুটি বাস আসলে এভাবে করে গণপরিবহন খাতে যখন যোগ হয় তখন স্বাভাবিকভাবে এটি অত্যন্ত আনন্দের খবর। আমরা বেশ কিছু নারী যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এই বাসের সবচেয়ে বড় যে সুবিধা সেটি হলো কোনো ধরনের ইতস্তত বা কোনো ধরনের অস্বস্তি অনিরাপদ অনুভব করার সেই বিষয়টি যেমন থাকবে না, কারণ স্বাভাবিকভাবেই এই বাসগুলোতে আসলে চালক থেকে শুরু করে হেল্পার থেকে শুরু করে সবাই কিন্তু আসলে নারী এবং পুরুষ ওঠার সেক্ষেত্রে কোনো সুযোগ নেই। এবং প্রাথমিকভাবে চট্টগ্রামের কালুরঘাট থেকে শুরু হয়ে সেটি পতেঙ্গা পর্যন্ত অর্থাৎ অন্তত 15টি পয়েন্টে আসলে বাসটি দাঁড়াবে এবং যাত্রী ওঠানামা করবে। সব মিলিয়ে নারীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে এবং নারীরা পাশাপাশি এইটিও বলছেন যে প্রাথমিকভাবে আসলে সরকার নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহারের ঘোষণা অনুযায়ী এই যে চট্টগ্রামে দুটি বাস দিল এবং পরবর্তীতে এই রোডগুলোতে আসলে আরো বাসের সংখ্যা যাতে বাড়ানো হয় সেটির ওপর তারা জোর দিতে বলছেন। এবং পাশাপাশি নারীরা বলছেন যে এই যে সেবাটি সেই সেবাটি আসলে টেকসই করার জন্য সরকারের তরফ থেকে আসলে যত ধরনের উদ্যোগ নেওয়া যায় সেগুলোর উপরও আসলে তারা জোর দিতে বলছেন। সব মিলিয়ে চট্টগ্রামের নারীদের মধ্যে অর্থাৎ কর্মজীবী নারীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে এই বাসগুলো যে গণপরিবহন খাতে যোগ হলো সেটি নিয়ে। ছোঁয়া, এই ছিল সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। দর্শক, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। আমরা সরাসরি যোগ দিচ্ছি। রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যানবাহন সুবিধার পাশাপাশি আরও একটা যে বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলোই পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ কিংবা আমাদের যে সকল ফাইল ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশনগুলো বহন করছে সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমে ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয় যে আমরা খেয়াল করেছি আমাদের সারা বছরব্যাপী যে কার্যক্রম সেই কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কিভাবে প্রায় 2,11 লাখ টাকা ব্যয় হয়েছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে, কিন্তু মাসিক 2,500 টাকায় কতটা বদলেছে সুবিধাভোগী নারীদের জীবন? এমন উত্তর খুঁজতে গিয়ে দেখা মিলেছে ছোট ছোট আত্মনির্ভরশীল কিছু চরিত্রের। এছাড়া খাল খনন, কৃষক কার্ডের মতো সামাজিক কর্মসূচিতে সঞ্চার হয়েছে নতুন সম্ভাবনার। তবে এসব কর্মসূচি ঘিরে নানা অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে। মন্ত্রীরা জানান অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের তদারকির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরিফিন শাকিলের প্রতিবেদন। 2 যুগ ধরে করাইল বস্তিতে বসবাস শাহেদা বেগমের। দীর্ঘ সময় কেটেছে অন্যের বাসাবাড়িতে কাজ করে। জীবনের পরন্ত বেলায় বার্ধক্য তাকে কর্মহীন করেছে। দারিদ্র্যের সংসারে অনেকটাই বোঝা হয়ে গেছেন। সেই বোঝা লাঘবে শাহেদা বেগমের জীবনে স্বস্তি হয়ে এসেছে ফ্যামিলি কার্ড। 2500 টাকা আসে মাসে, তো 2500 টাকা আমি নিজে খাটাই। 13টা হাঁস আছে, 2টা মুরগি,
পরে বড় হয় পরে বিক্রি করি। আমার উপকার হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। নির্ভরতার এমন গল্প এখন করাইল বস্তির আনাচে কানাচে। নয়নতারার মতো নারীদের টানাটানি সংসারে ফ্যামিলি কার্ড ভরসা হয়েছে চিকিৎসা ও বাজার খরচে। আগে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারছি না, একদিন খাইলে আরেকদিন খাইতে পারছি না। এখন এই টাকাটা পাই আমরা খাইতে পারি। জামাই যেই টাকা বেতন পাই টাকা তো আর আমরা রোয়া নাই বুঝছেন, 8-9 জন মানুষ খাওয়াই না, টাকাটা পাইলে একটু উপকারও। তবে সরকারের এই সামাজিক কর্মসূচি ঘিরে অনিয়মের অভিযোগও আছে। বাড়ির মালিক তুলনামূলক সচ্ছল এমন পরিবারও পেয়েছে সরকারি সহযোগিতা। মা মেয়ে 2 জন পেয়েছে, আমরা 3 জন ফ্যামিলিতে 3 জন ছিলাম, একজন পাইনি। এখন আমাদের কেমন করে দিয়েছে এটা তো আর আমি জানি না। আমরা বড় লোকও না, একবারে গরিবও না, মধ্যবিত্ত আর কি। অনেক মানুষের ডাটা নেওয়ার ক্ষেত্রে হয়তো কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলো কিভাবে সংশোধন করা যায় সেটি নিয়ে কাজ চলমান রয়েছে। আমাদের যে প্রক্সি মিনস টেস্ট যার উপর ভিত্তি করে নারীদেরকে সিলেক্ট করা হচ্ছে সেই ক্রাইটেরিয়াকে আপডেট করা হচ্ছে। সরকারের একটা অ্যাম্বিশিয়াস গোল রয়েছে যে যত দ্রুত সম্ভব আমরা কিভাবে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পার হয়ে ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওনারা যখন অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবে, স্বাভাবিকভাবে সেটি সমৃদ্ধ বাংলাদেশের যে পথযাত্রা আমাদের রয়েছে সেটা আরও বেশি বেগবান হবে। জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের অন্যতম অনুঘটক ছিল খাল খনন। সেই মডেল অনুসরণে 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করে বিএনপি সরকার। বহু জায়গায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে। তবে কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে বগুড়া, পাবনা, নাটোর সহ কয়েকটি জেলায়। যে দীর্ঘদিনের ট্রেন্ড, এটাকে দূর করাই হলো আমাদের কাজ এবং সেটাকে আমরা খুব সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। এই জন্য আমরা সজাগ সতর্ক রয়েছি। কমপক্ষে 20,000 কিলোমিটার সমাপ্ত করতে পারলে বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামের মানুষের পাশে থাকা একটা সবুজ বিপ্লব স্বনির্ভর আন্দোলন গড়ে তুলতে আমরা সক্ষম হব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ডের কর্মসূচিও চালু করেছে সরকার। এতে 10 সুবিধা ছাড়াও 2,500 টাকাও পাচ্ছেন দরিদ্র কৃষকরা। তেজগাঁয়ের প্রধানমন্ত্রী দপ্তর নয় বরং সচিবালয়ের এই ভবন থেকেই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার লক্ষ্য সম্মিলিতভাবে সরকারের সকল কার্যক্রমে তদারকি করা, যার সুফলও মিলছে হাতে নাতে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সকল কর্মসূচিতে সরকার প্রধানের আন্তরিকতা স্পষ্ট হয়েছে গত 6 মাসে। এসব সামাজিক কর্মসূচি আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে পুরোদমে চালু হবে। তবে বিশ্লেষকরা বলছেন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের মতো ঘটনা এড়িয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারের এই সহযোগিতা পৌঁছানো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আবারও রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুক্ত হতে চাই। সেখানে রাজস্ব সম্মেলন 2026-এর প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। হ্যাঁ, মাইক প্লিজ, মাইক্রোফোন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেক স্টল করেছি, যেখানে আপনারা জানেন যে আমরা ট্যাক্স, কাস্টমস, ভ্যাটের যে কার্যক্রমগুলো হয় শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং অভ্যাগত অতিথিদের দেখাবো একটু সংক্ষেপে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মামলার ভিত্তিতে এই চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের এই মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে জানা গিয়েছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আশা প্রকাশ করেন তিনি। পর্যায়ক্রমে মামলার অন্য পলাতক আসামিরা যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে গাড়ি থেকে প্রকাশ্যে গুলি চালিয়েছে অজ্ঞাত এক যুবক। সোমবার রাত 11:30টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার থেকে চা খেতে নামেন এক যুবক ও তরুণী। তারা হাইওয়ে থানার সামনে সড়কেই গাড়িটি রেখে দেয়। এ সময় স্থানীয়রা তাদের সড়কের পাশে গাড়িটি না রাখার অনুরোধ জানায়। এই নিয়েই তাদের মধ্যে
মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে অজ্ঞাত ওই যুবক গাড়ি থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যান সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত 11:15টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহমেদ, জসিমউদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। গুলিবিদ্ধ নজরুল জানান 3টি মোটরসাইকেল ও 2টি সিএনজিতে করে গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে 5 জন গুলিবিদ্ধ হন। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্ছি রিয়াদ ছিলেন বলে দাবি করেন তিনি। তবে স্থানীয়দের দাবি পূর্ববিরোধের জেরে হামলা হয়েছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নির্মাণে 33 বছরেও চালু হয়নি রাজবাড়ীর পৌর বাস টার্মিনাল, অথচ যাত্রী, বাস মালিক ও শ্রমিকদের সুবিধার্থে প্রায় 2.25 কোটি টাকা ব্যয় নির্মাণ হয়েছিল বাস টার্মিনালটি। রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টিকিট কাউন্টার সহ ভবনের দরজা, জানালা। এদিকে নির্মাণ ব্যয়ের টাকা ধাপে ধাপে পরিশোধের চুক্তি হলেও 26 বছরে জেলা পরিষদকে মাত্র 13 লাখ টাকা পরিশোধ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। উদ্বোধনের পর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়, কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর হওয়ার বদলে নীরব পড়ে আছে রাজবাড়ী পৌর বাস টার্মিনাল। পরিণত হয়েছে অবহেলার স্মৃতিচিহ্নে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টয়লেট, টিকিট কাউন্টার, বেহাল ড্রেনেজ ব্যবস্থাও। টার্মিনালের একাংশে চলে যানবাহন মেরামতের কাজ, আর রাতে মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে ওঠে জায়গাটি। দীর্ঘ বছর যাবত আমাদের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কিন্তু সেটা অকাজ হয়ে পড়ে আছে। টার্মিনাল একবার চালু হয়েছিল, ফরিদপুরের গাড়ি এই জায়গায় একটু যাত্রী ওঠানামা করতো। হ্যাঁ, এই এখন এই মুরগি ভাড়া নিয়ন্ত্রণ করে। মাদক সেবীরা আড্ডা আছে এখানে, এই এছাড়া টার্মিনাল বলতে কিছু নাই এখানে। চালু না থাকার কারণে এই যে ময়লা টয়লা ফেলায় সবাই। বাস মালিক সমিতি জানায়, শহরের ভেতর দিয়েই বাস চলাচল করায় অব্যবহৃত পড়ে আছে পৌর টার্মিনালটি। প্রচুর গাড়ি থাকে এবং সরকার থেকে রেভিনিউ ফাঁকি হচ্ছে না, টার্মিনালের রেভিনিউ টার্মিনাল পাচ্ছে। আমরা বহুত আগেই বলছি যে একটা বাইপাস সড়ক হলে টার্মিনাল থেকে মুরগির ফার্ম, গাড়ি ওই দিক দিয়ে চলে যেত, যাত্রীরা ওখানে নেমে যেত। 1992-93 অর্থবছরে শ্রীপুর এলাকায় 1,72 লাখ টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করে জেলা পরিষদ। নির্মাণ খরচ পরিশোধের শর্তে পরিচালনার দায়িত্ব দেয়া হয় পৌরসভা কর্তৃপক্ষকে। টার্মিনালটি দীর্ঘদিনেও কেন চালু করা যায়নি তার সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছে। আমরা নিয়মিত বাস টার্মিনাল ইজারা দিই এবং আমাদের বৈধ একজন ইজারাদার আছে। কোনো হাট বাজার টার্মিনাল যদি ইজারা নেয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব হচ্ছে ইজারাদারের, প্রথম কথা। আর রোড লাইট বা সেটাও সে লাগাবে। মাঝে মাঝে আমরা এখানে রোড লাইটও দিয়ে থাকি এবং আমরা সেখানে তাদের সাথে কথা বলছি এবং পরিষ্কারের বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। এই টার্মিনালটা চালু করা হোক, এটা আমি সবসময় চাই। যদি এটা চালু না করা হয়, তবে আমাদের জেলা পরিষদ 1000 আসন বিশিষ্ট মিলনায়তন করার জন্য ইতিমধ্যে সরকার থেকে 1 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আমরা চাই যে এই টাকাটা এখানে ব্যবহৃত হোক। শহরের প্রধান সড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় প্রায়ই যানজট দেখা দেয়। তাই বাইপাস সড়ক নির্মাণ সহ টার্মিনালটি ব্যবহার উপযোগী করে চালু করার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আবাস হারিয়ে রাঙামাটির লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতির দল। গত কয়েক বছর ধরে লেগে আছে সংঘাত। হাতির আক্রমণে হতাহত হয়েছেন অনেকে। প্রবেশ ঠেকাতে নির্মিত বৈদ্যুতিক বেড়াও অকার্যকর। বন্যপ্রাণীটি রক্ষায় আবাস ও খাদ্য সুরক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। একসময় রাঙামাটির বিস্তীর্ণ প্রাকৃতিক বনাঞ্চল ছিল এশীয় হাতির নিরাপদ বিচরণভূমি, কিন্তু বন উজাড়, পাহাড় কাটা, জুম চাষের সম্প্রসারণ, অবৈধ দখল, সড়ক নির্মাণ এবং জনবসতি বৃদ্ধির কারণে কমছে হাতির করিডোর। খাদ্যের সন্ধানে ঢুকে পড়ছে লোকালয়ে।
স্বাভাবিক প্রক্রিয়ায় যে বনায়নগুলো হচ্ছে সেখানে যদি কলা গাছ সহ হাতির যে সকল খাবারগুলো আছে সেই সকল খাবারগুলো যদি প্রাকৃতিকভাবে উৎপন্ন করা যায় তাহলে হাতি আর লোকালয়ে আসবে না। গত কয়েক বছরে রাঙামাটিতে মানুষ হাতি সংঘাতে হতাহত হয়েছে অনেকে। সবচেয়ে আলোচিত ঘটনা ২০২৫ সালের নভেম্বরে কাপ্তাই আসামবস্তি সড়কের কামিলাছড়িতে হাতির আক্রমণে ২ নারীর মৃত্যু ও ২ জন আহত হয়। তছনছ হয় বসতঘর, ফসলি ক্ষেত। আমরা আগে দেখেছি মাইল কি মাইল পথ দেখলেও আগে হাতি দেখতাম না, কিন্তু এখন দেখি যে 2 কিলোমিটার রোডের ভিতরে আমাদের বাসার পাশেও হাতি চলে আসে। খানা নাই, ওর পদ্ধতি বড় খানা ওদেরকে দেয় না, তারা খানার অভাবে রোডের দিকে চলে আসে আর কি। লোকজন সামনে করলে হয়তো গাড়ি ভাঙে, মানুষ মারে। হাতিও সংকটাপন্ন। বন বিভাগের তথ্য মতে বাংলাদেশে এখন এশীয় হাতির সংখ্যা প্রায় ২.৫ শতাধিক, বেশিরভাগই পার্বত্য অঞ্চলে। রাঙামাটিতে দিন দিন কমছে এই সংখ্যা। বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে কাপ্তাই আসামবস্তি সড়কের দুপাশে ১.৫ কোটি টাকায় নির্মিত ৮ কিলোমিটার দীর্ঘ সৌরচালিত বৈদ্যুতিক বেড়াও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট। তাদের আবাসস্থল নিরাপদ করা, তাদের খাদ্যের যোগান নিশ্চিত করা এবং তাদেরকে একেবারেই কোনো রকম ডিস্টার্বহীন একটা পরিবেশ দেওয়া। যদি এটা করতে পারি তাহলে আমার মনে হয় কনফ্লিক্টটা অনেকটা কমবে। হাতি এখানে আছে, ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে, তারপরে ওই মানুষ মারে। জঙ্গলাতে বাড়ি দুগিয়ে ঘর ভাঙি দেয়, মানুষ ক্ষতি করে আরই। বন্য হাতির হামলার পর নিহতের পরিবারকে ৩ লাখ ও আহতকে ১ লাখ টাকা দেওয়ার নিয়ম। তবে ক্ষতিগ্রস্তরা কেউ পান, কেউ পান না। হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। ওই প্রকল্পের আওতায় হাতির এই পরিসংখ্যানটি নতুন করে আবার জরিপ করা হবে, তখন আমরা আসলে হাতির অবস্থাটা কি অবস্থায় আছে আমরা জানতে পারবো। বিশেষজ্ঞদের মতে মানুষ ও হাতি শত্রু নয়। হাতির আবাস সুরক্ষা সহ সংঘাত বন্ধ না করলে এই বন্যপ্রাণী বিলুপ্তির আশঙ্কা প্রকাশ করেন তারা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেলেও তা বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, তেহরানের উচিত আত্মসমর্পণ করে সাদা পতাকা উত্তোলন করা। হরমুজ প্রণালী পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন। আবার শর্ত ভেঙে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়েই সমঝোতা স্মারক অর্থহীন হয়ে গেছে এমন মন্তব্য করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে পাশ কাটিয়ে হরমুজ প্রণালীতে বিকল্প রুটের বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার কথা জানিয়েছে তারা। এই খবরে আরও চটে গেছেন ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথে হস্তক্ষেপ বা বাধা তৈরি করলে বোমা ফেলা হবে ওমানে। ফক্স নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ওমানকে ঠেকানো খুবই সহজ বিষয় তাদের জন্য। তারা একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু আমার মতে যেমন হওয়া প্রয়োজন তারা তেমনটি করবে না। দেখুন, আমাদের সেখানে থাকার মূল কারণ একটাই, ইরানের হাতে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। B2 বোম্বার দিয়ে আমরা যা করেছি তাতে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের অনেক সময় লেগে যাবে। সাংবাদিককে শাট আপ বলে ধমকে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং চলাকালে হয়েছে এই ঘটনা। দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়ার পরিধি কমানো ইস্যুতে প্রশ্ন তুললে ক্রিস্টেন হোমস নামের এক নারী সাংবাদিককে চুপ করতে বলেন ট্রাম্প। মন্তব্য করেন, অতিথিদের সামনে অসম্মানজনক আচরণ করছেন তিনি। সিএনএনের সংবাদকর্মী শোনার পর সংবাদ মাধ্যমটিকে ফেক নিউজ আর ওই সাংবাদিককে ফেক রিপোর্টার বলেও কটাক্ষ করেন ট্রাম্প। এরপরেও ওই সাংবাদিক নিজের প্রশ্নের উত্তর চাইলে তাকে পুরোপুরি অবজ্ঞা করে বাকিদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যান তিনি। This young man, okay? Don't you find her disrespectful? He understands. Quiet. Who are you with? I'm with CNN. Fake news. I just wanted to follow up on the South Korea question. You're a loud, boisterous person. You're fake news. I was trying to find out if you had been talking. বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের শিকার হলেও যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি গ্যাস পাইপলাইন পুড়ে যায় 3টি ট্যাঙ্ক। সোমবার রাজ্যটির এক্সপ্লোরার জ্বালানি পাইপলাইন স্থাপনায় হয় এই ঘটনা। কর্তৃপক্ষ জানান, সকাল 8:30টার দিকে একটি ট্যাঙ্কে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে আরও 2টি ট্যাঙ্কে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে পানির পাশাপাশি বিশেষ রাসায়নিক ও ফোম ব্যবহার করে তারা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। এর আগেও স্থাপনাটিতে 3 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে 2 বারই কারণ ছিল বজ্রপাত। দর্শক, এই ছিল যমুনা নিউজে।